আজকে আলোচনা করব আলোচিত মুভি ধুরন্ধর। ধুরন্ধর 1 শেষ হয়েছিল রহমান ডাকাতকে মারার মধ্য দিয়ে। তাকে মেরেছিল হামজা আলী মাজারি, যে কিনা পাকিস্তানের অবস্থানরত ভারতের স্পাই। ওর আসল নাম জাসকিরাত সিং রাঙ্গি। ধুরন্ধর 2 সিনেমাটি শুরু হয় জাসকিরাত সিং রাঙ্গিয়ের জীবনের পিছনের কাহিনী দিয়ে। উত্তরপ্রদেশের কোনো একটা জায়গা, যেখানে জাসকিরাত সিং তার এক বন্ধু এক ব্যক্তির কাছে যাচ্ছে। আসলে উনি নেশাজাতীয় জিনিসের ডিলার। ওর বন্ধুর বাবা এগুলো খুচরা বিক্রি করতো। এইজন্য মাঝে মধ্যে সেও তার বাবার সাথে আসতো ওইখান থেকে নিতে। এখানে এসেই ডিলারের সাথে দেখা করে তারা। তারপর কি, কি লাগবে ওদের সেগুলোর একটা লিস্ট দেয়। টাকাও এনেছিল ওরা এক ব্যাগ ভর্তি। ডিলার তখন জানায়, এবারের মতো তো মাল দিয়ে দিচ্ছি, কিন্তু পরের বার তোমার বাবা না আসলে কিন্তু মাল দিব না। সকল ডিল কনফার্ম হওয়ার পর আরেকটা ফর্দ দেয় ডিলারকে। একটা AK-47 সহ টোটাল 3টা বন্দুক লাগবে ওদের। এটা দেখে খানিকটা অবাক হয়ে যায় ডিলার আর জিজ্ঞেস করে, কেন তোমাদের বন্দুক প্রয়োজন? তখন সে বলে, এখনকার নেশাখোররা অনেক বাজে ব্যবহার করে, এমনকি জিনিস তো ঠিকই নেয় কিন্তু টাকা দেওয়ার সময় তালবাহানা করে। এজন্যই বাবা বলে দিয়েছেন বন্দুক নিয়ে যেতে। তখন আর কথা না বাড়িয়ে ওদেরকে বন্দুকগুলো দিয়ে দেয় ডিলার। বন্দুক আর জিনিস নিয়ে তারা নিজের এলাকায় চলে আসে। এতক্ষণ কোনো কথাই বলছিল না জাসকিরাত। প্রথমবারের মতো সে বলে, তুই আমার ছোট বোনকে বিয়ে করিস। বন্ধু তখন বারবার ওকে বলছিল যে, আবার একটু চিন্তা ভাবনা করে দেখ, তুই যা করতে যাচ্ছিস এখান থেকে কিন্তু আর ফিরতে পারবি না। তখন জাসকিরাত বলে, সবকিছুই ঠিক আছে, কিন্তু ফ্যামিলি সবার আগে। এটা বলেই ওই ব্যাগটা থেকে বন্দুক বের করে দুটো গুজে নেয় আর AK-47টা হাতে নিয়ে রওনা দেয় সামনে থাকা একটা লাইটিং করা বাড়ির দিকে। আস্তে আস্তে দেওয়ালগুলো টপকাতে থাকে। তারপর দেখতে পায় ছাদের রুমে কে যেন একজন রয়েছে। সেখানে গিয়ে জানালার কাছ দিয়ে দেখতে পায় ভিতরে সেই লোকটা। উনার সাথে একটা মহিলা। ওদের দেখে বোঝাই যাচ্ছিল যে ওরা কি করতে যাচ্ছে। তখন আচমকাই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে জাসকিরাত। ওকে দেখে তো অনেক রাগান্বিত হয়ে যায় সেই লোকটা, আর এইটা ওটা বলতে থাকে। জাসকিরাত তো বারবারই শুধু একটা প্রশ্নই করছিল যে আমার বোন কোথায়, কিন্তু লোকটা এই কথার কোনো জবাবই দিচ্ছিল না, বরং তাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছিল। অনেকক্ষণ এমনটা চলার এক পর্যায়ে লোকটা টেবিলের উপরে রাখা বন্দুকটা নিতে গেলেই অনেকগুলো গুলি করে বুকটা একদম জারজা করে দেয়। গুলির শব্দ পেয়ে পুরো বাড়ি সজাগ হয়ে যায়। তখন জাসকিরাত দেখায় তার আসল রূপ। একেবারে তাণ্ডবলীলা শুরু করে দেয়। এতগুলো মানুষ যেন ওর কাছে কিছুই নয়। সবাইকে পাখির মতো মারছিল জাসকিরাত। সবাইকে মারার পরে যায় টিটুর ঘরে। টিটুও তখন গুলি করতে থাকে জাসকিরাতের উপর। আর অনেক করে গালাগালিও করছিল। এক পর্যায়ে টিটুকে পেছন থেকে ধরে ফেলে জাসকিরাত। তারপর ওকেও ঠিক একই প্রশ্ন করে, আমার বোন কোথায়? কিন্তু টিটুও কিছুই বলছিল না। এজন্য রেগে গিয়ে ওর নাকে গুলি করে দেয়, আর এতে করে টিটুর নাক একদম ছন্নছাড়া হয়ে যায়। অনেক ব্যথায় কুকাতে কুকাতে বলে, তোর বোন পাম্পের ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। এটা শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর টিটুর মেশিন বরাবর বন্দুক তাক করে একটা গুলি করে, যেটা আবার মাথা দিয়ে বেরিয়ে যায়। এখান থেকে সবাইকে মেরে সেই পাম্পের দিকে রওনা হয়ে যায়। গিয়ে দেখতে পায় ওর বোনের রক্তমাখা মুখ। দেখে বুঝার বাকি থাকে না যে ওর সাথে বাজে কিছু করা হয়েছে। দুজনেই অনেক কান্না করছিল একে অপরকে দেখার পর। ঘটনার কয়েকদিন পরে কাঠগড়ায় তোলা হয় জাসকিরাতকে। তখন ওর উকিল বলতে থাকে, কেন জাসকিরাত এই অপরাধের পথ বেছে নিয়েছে এটা কি আপনারা কেউ জানেন? কিছুদিন আগে জাসকিরাতের বাবা রিটায়ার্ড আর্মি অফিসারকে অনেক মারধর করে টিটুর পরিবার। তারপর সবার সামনেই গলায় দড়ি লাগিয়ে মেরে ফেলা হয়। তারপর জাসকিরাতের 2 বোনকে ধরে আনা হয়। একজনকে টিটুরা 12 জন মিলে বাজে কাজ করে নির্মমভাবে হত্যা করে, আর ছোট বোনকে নিয়ে গিয়ে পাম্পের ঘরের মধ্যে আটকে রাখে। সেই সময় জাসকিরাত ছিল আর্মি ট্রেনিং এ। ওর মা ওই ঘটনার পরে থানায় গেলে ওদের কেসটাও নেয় না পুলিশ। এত কিছু ঘটে যাওয়ার পর ওর মস্তিষ্ক কোনোভাবেই স্বাভাবিক ছিল না। তখনই বিপক্ষে পক্ষের উকিল বলে ওঠে, যে কারণেই হোক না কেন জাসকিরাত যে কাজটা করেছে ওর জন্য 7 বছরের সাজা কোনোভাবেই কাম্য নয়, ওর ফাঁসি হওয়া উচিত। তারপরে আজকের মতো এখানেই শুনানিটা শেষ হয়। এরপর কেটে যায় 2টি বছর। আজকে জাসকিরাতকে এক জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছিল। পুলিশের গাড়িটা যাচ্ছিল নীরব একটা মাঠের মধ্য দিয়ে। চারিদিকে শুধু ধানক্ষেত। ঠিক তখনই ওদের উপর হামলা হয়। হামলাকারীরা বৃষ্টির মতো গুলি করতে থাকে। এতে পুলিশদের অবস্থা তো নাজেহাল দশা হয়ে যায়। তারপর জাসকিরাতকে বের করে নিয়ে নিজেদের গাড়িতে তুলে নেয়। ওকে কেন এভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেটা একটু সামনে গিয়ে জানা হবে।
কিছুক্ষণ পরেই দেখা যায় জাসকিরাতকে একটা রুমের মধ্যে আনা হয়। ওর মুখোশটা খোলার পর একটা লোক দেখতে পায়। সে বলতে থাকে, তোমার হয়তোবা ফাঁসি হয়ে যাবে, তো তুমি কি করতে চাও? জাসকিরাত ওনার সাথে তেমন একটা কথা বলছিল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে অজয় সান্যাল চলে আসে। ইনি হচ্ছেন ডিরেক্টর অব আইবি। জাসকিরাত উনাকে দেখে চিনে ফেলে। তখন অজয় এসে ওকে বলে, তোমার হয়তোবা ফাঁসি হয়ে যাবে, তো তুমি যদি আমার একটা কথা শোনো তাহলে তোমার পরিবারকে দেখাশোনার দায়িত্ব আমার। ওদের ভরণ পোষণ সবকিছু আমি করব। তখন জাসকিরাত বলে, স্যার আমার দাদা বাবা আর্মিতে ছিলেন, এমনকি আমিও ট্রেনিং করতে গিয়েছিলাম আর্মিতেই। এতে প্রতিদান হিসেবে আমরা কি পেলাম? আমার বাবাকে দিনে দুপুরে হত্যা করা হলো। আমার বড় বোনের সাথে বাজে কাজ করে তাকেও হত্যা করা হলো। ছোট বোনের সাথেও একই কাজ করে আটকে রাখা হলো। তারপরে আমার মা যখন কেস করতে গেল সেটাও নিল না পুলিশ। তাহলে দেশের জন্য যে আমরা এত আত্মত্যাগ করলাম, এই দেশ আমাদের কি দিল বলতে পারেন? এজন্য দেশের উপর থেকে আমার ভরসা একদম উঠে গেছে। ওর মুখে এমন কথা শুনে তখন বুদ্ধি করে অজয় কিছু কথা শোনায়। এই কথাগুলো শুনে জাসকিরাত রাজি হয়ে যায়। তারপর কেটে যায় কয়েক মাস। তখন ওর সাথে আবার দেখা করতে চলে আসে অজয়, আর তাকে কিভাবে কি করতে হবে সেগুলো সম্পর্কে অবহিত করে। এখান থেকে জাসকিরাতকে পাঠানো হয় আফগানিস্তানের একটা শহরে। সেখানে একটা হোটেলে থাকে আরো কয়েক মাস। এখানে আরো কিছুদিন কাটানোর পরে জাসকিরাত এসে পৌঁছায় পাকিস্তানে। মারা গেছে রহমান ডাকাত। এটা তো পুরো এলাকার দুঃখের মহলে ছেয়ে গেছে। ওকে যে জাসকিরাত মেরেছে এটা এখানকার কেউ জানে না। ওরা সবাই মনে করছিল যে রহমানকে মেরেছে আসলে এসপি আসলাম চৌধুরী। এজন্য সবার রাগটা তার উপরই। রহমান ডাকাতের মৃত্যুর পরে ওর উত্তরসূরি হবে উজাইর বালুচ। রহমানের শেষ কার্য সম্পন্ন করার পরে সবাই এসে একত্রিত হয়। পাকিস্তানে আসার পরে জাসকিরাতের নাম হয়ে গিয়েছিল হামজা। তো আমরা তাকে হামজা বলেই সম্বোধন করব। সবাই সমবেত হওয়ার পরে হামজা উজাইরকে বসায় রহমানের চেয়ারে, আর ওকেই পুরো লেহারিটাকে রাজ করতে বলে। অন্যদিকে দেখা যায় রহমান মারা যাওয়ার পর আরশাদ পাপ্পু নিজেকে লেহারির বাদশা বলে মনে করতে শুরু করে। ওর লোকজনকে নিয়ে সে অনেক ভাবসাবু নিচ্ছিল। এই খবরটা আবার উজাইয়ের কানে আসতে খুব একটা সময় লাগেনি। উজাইর তো প্রথমে ভেবেছিল এসপি কে আগে মারবে, কিন্তু হামজা ওকে বলে যে এসপি তো ট্রিগারটা চালিয়েছে, এটা সঠিক, কিন্তু এর পেছনের হাত ছিল আরশাদ পাপ্পুর। কাউকে যদি মারতে হয় তাহলে আরশাদ পাপ্পুকেই আগে মারতে হবে। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় এবং অ্যাটাক করে বসে আরশাদ পাপ্পুর এলাকায়। ওখানে গিয়ে শুরু করে দেয় তাণ্ডব। এদিকে দেখা যায় সেই জায়গায় একটু পাশেই ছিল এসপি আসলাম। ওকে ওর বস কল করে বলে পাঠানদের মধ্যে যেন একজনও না বেঁচে ফেরে। আসলে এরশাদ পাপ্পুরা হচ্ছে পাঠান। কেন এসপিকে এই নির্দেশনাটা দেওয়া হলো সেটা একটু পরেই জানবো। এগুলো দেখে আরশাদ পাপ্পু জামাইলির থেকে হেল্প চায়। তখন পাপ্পুকে তার দুধের ফ্যাক্টরিতে আসতে বলে জামেলি। পাপ্পুও বাঁচার জন্য সেখানে চলে যায়। কিন্তু সেখানে পাপ্পুর জন্য আগে থেকেই অপেক্ষা করছিল উজাইর ও হামজা। এখানে আসার সাথে সাথে ওকে মারতে শুরু করে দেয়। মারতে মারতে ওকে একদম অর্ধমৃত করে ফেলে। তারপর মহল্লার ভেতরে নিয়ে আসা হয়। গাড়ির উপরে ওর শরীরটা রেখে ওর মাথাটা কেটে ফেলা হয়। তারপর সেটা নিয়ে ফুটবল খেলতে থাকে উজাইর। এটার আবার একটা ভিডিও করে নেয় হামজা আর একজনকে পাঠায়। তারপর এই ভিডিওটা নিয়ে সেই লোকটা জামাল ও এসপি আলোচনা করতে থাকে। তখন তারা ওর নামে একটা কেস ঢুকে দেয় যাতে করে সে যাবজ্জীবন কারাগারে থাকবে। তারপর উজাইর আবার সাহায্যের জন্য চলে আসে জামালির কাছে। তখন সে ওকে বলে, তুই দুবাই চলে যা, তোর যা ব্যবস্থা করার প্রয়োজন সেগুলো আমি করে দেব, কিন্তু কোনোভাবেই নিজের এলাকা ছেড়ে যেতে চায় না। তখন হামজা তাকে গিয়ে বুঝায়, দেখ তুই একবার ধরা পড়িস তাহলে অনেক ঝামেলা পোহাতে হবে, এমনকি তোকে মেরেও ফেলা হতে পারে। তুই দুবাই চলে যা, কোনো টেনশন করিস না, আমি এগুলো সব সামলে নেব। এখানে ওর সাথে আবার বিশ্বাসঘাতকতা করে ফেলে হামজা, আর দুবাই পুলিশকে উজাইর সম্পর্কে সবকিছু বলে দেয়। তখন দুবাই যাওয়ার পর ধরা পড়ে যায়, আর দুবাইয়ের জেলে তাকে আটকে রাখা হয়। এদিকে এসপি আসলাম আর একটা বুদ্ধি করে বসে। বালুচদের কিছু বাচ্চা কাচ্চাদেরকে উঠিয়ে নেয়। এর মধ্যে একটা বাচ্চা ছিল সেই লোকটার যে রহমানকে বন্দুক সাপ্লাই দিত। এমনকি সেই সকল বাচ্চাকে মেরেও ফেলেছিল এসপি আসলাম। এই ব্যাপারটাতে সবাই খুবই রাগান্বিত হয়ে যায়। হামজা এতে একদমই খুশি নয়। তখন জাসকিরাত বলে, এখন আমাদের মুসলিম পার্টিতে জয়েন করা উচিত। আসলে মুসলিম পার্টিটা ছিল নওয়াজ সাফির, কিন্তু কথাটা শুনে জামিলি খানিকটা থতমত খেয়ে যায়। কিভাবে সে এখন পিএপি থেকে বের হয়ে মুসলিম পার্টিতে জয়েন করবে? তখন হামজা ওকে বলে, এটা কোনো ব্যাপারই নয়, আপনি শুধু ক্যাশ রেডি করেন, যা প্রসেস করার সেগুলো আমি করে দেখে নেব।
ওদের সাথে পার্টিতে আরো একজন জয়েন করেন, যে আসলে নকল নোট বানিয়ে ভারতে সাপ্লাই করত। তারপর হামজা চলে আসে হাতিয়ার বানানো সেই লোকটার কাছে আর অনেক হাতিয়ারের অর্ডার দেয়। সাথে ওর যে বাচ্চা মারা গেছে এটার জন্য সমবেদনাও জানায়। আর বলে, আপনার যদি কখনো প্রয়োজন হয় একবার আমাকে স্মরণ করবেন, আমি সাথে সাথেই চলে আসব। অন্যদিকে দেখা যায় হামজার বউ প্রেগনেন্ট। হামজা বাবা হতে চলেছে। দেখতে দেখতে 2014 সাল চলে আসে। ভারতে মোদি শপথ গ্রহণ করে। তখন মেজর ইকবাল হামজা সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকেন। তারপর দেখা যায় মেজর ইকবাল, হামজা ও জামাল বড় সাহেবের সাথে দেখা করার জন্য যায়। তখন বড় সাহেব সকল প্ল্যান বলতে থাকে যে কিভাবে কি করা যায়। ওদের বিভিন্ন প্রদেশের জন্য বিভিন্ন প্ল্যান বলতে থাকে। আর ওখানে যারাই সরকার বিরোধী আছে তাদেরকে ফান্ডিং দেয় পাকিস্তান। আর এগুলোর মূলে রয়েছে বড় সাহেব। তখন এখানে আরো বলা হয় যে পাঞ্জাব থেকে কয়েকটা ছেলে আসবে এখানে। ওদেরকে নেশা জাতীয় দ্রব্য দিতে হবে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে ওই দেশ যেন প্রত্যেকটা মানুষ নেশাগ্রস্ত হতে পারে এই ব্যবস্থা করা। এই জিনিসগুলোর দাম তো পাকিস্তানে খুব কম, কিন্তু ওই দেশে অনেক বেশি। এভাবে আমরা ওদের টাকা দিয়ে ওদের উপর হামলা করব। পাঞ্জাব থেকে 5 জন ছেলে আসে সেগুলো নেওয়ার জন্য। হামজা ওদেরকে রিসিভ করার জন্য যায়। এই 5 জনের মধ্যে হামজার সেই বন্ধুটিও ছিল যাকে হামজা তার ছোট বোনের দায়িত্ব দিয়ে এসেছিল। হামজা তাকে চিনে ফেলে। হামজা নিজেকে কন্ট্রোল করে রাখে, কিছুই বলে না। অন্যদিকে দেখা যায় মেজর ইকবাল সহ আরো অনেকে একটা মিটিং করছিল। সেখানে জহুর মিস্ত্রি নামে একজন চলে আসে। 1991 সালে যে একটা হাইজ্যাক হয়েছিল সেটাতে শামিল ছিলেন। আসলে এখানকার সব নেশাদ্রব্যের ব্যাপার জহুর মিস্ত্রি দেখেন। এখানে কিছুক্ষণ ডিসকাস করার পরে সবকিছু ডিসাইড হয়ে গিয়েছে যে পাঞ্জাব থেকে আসা সেই 5 জন কতটুকু মাল নিবে এবং কিভাবে তারা নিয়ে যাবে। হামজা তখন জিজ্ঞেস করে, এগুলো কিভাবে নিয়ে যাবে ওরা? তখন জানায় সব জায়গাতে আমাদের সেটিং করা আছে। আর এই জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য একটা গুপ্ত টানেল রয়েছে, সেটা দিয়ে এগুলো পারাপার করা হয়। সেদিন রাতের বেলাতে হামজার বাড়িতে একটা পার্টি ডাকা হয়। সেখানে ওর বন্ধু পিন্ডাও এসেছিল। তখন কেন জানি হামজার বউ বলে, বাড়িতে কিন্তু অনেক বাচ্চা-কাচ্চা আছে। এখানে যা করবে একটু দেখে শুনে। এখানে দেখা যায় এসপি আসলামও এসেছিল। সে জামালি এবং হামজাকে বলে, উজারকে এবার পাকিস্তান পাঠানো হবে। এয়ারপোর্ট থেকে আনার সময় রাস্তাতেই ওকে মারার প্ল্যান করেছি। ওকে আমি এয়ারপোর্ট থেকে উঠিয়ে নিয়ে সাথে সাথেই খতম করে দেব। কিছুক্ষণ পার্টি চলার পরে হঠাৎ করে পিন্ডা চলে আসে হামজার কাছে আর বাথরুমে যেতে চায়। তারপর কাজ সেরে নেশা করতে থাকে, কিন্তু হামজা না করে দেয়। তারপর হামজাকে সে জিজ্ঞেস করে, কতদিন ধরে আপনি এখানে আছেন? হামজা জানায়, এই তো 2-2.5 বছর হবে। তখন পিন্ডা বলে, একবারও কি বাড়ির কথা মনে পড়ে না? মা বোনের কথা মনে পড়ে না? আসলে এখন বোঝা যাচ্ছে যে পিন্ডা আগে থেকে বুঝতে পেরেছিল যে হামজাই হলো জাসকিরা। তখন পিন্ডাকে হামজা বলে, তুই এগুলো কেন করছিস? তুই তো এক প্রকার দেশের সাথে গাদ্দারি করছিস। তখন পিন্ডা বলে, কোন দেশ? এই দেশ আমাদের কখনোই ছিল না। কি দিয়েছে এই দেশ আমাদের? আমি যে কারণে এখানে এসেছি সেই কাজ আমি করেই ছাড়বো। হামজা তাকে অনেক বুঝায়, তবে কোনো কথা শুনে না। তারপর হামজা ওর পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। পিন্ডা জানায়, তোর বোনের 2টা বাচ্চা হয়েছে। তোর মা খুব ভালোই আছে। আর এখানে তুই কি করছিস? তুই কি ইন্ডিয়ার এজেন্ট হয়েছিস নাকি? আরো অনেক জোরে জোরে কথাবার্তা বলতে শুরু করে পিন্ডা। তখন দুজনের মধ্যে খানিকটা হাতাহাতিও শুরু হয়। পিন্ডাকে চুপচাপ থাকার জন্য অনেক করে বলতে থাকে হামজা, কিন্তু কোনোভাবেই তাকে চুপ করাতে পারে না। একের পর এক হামজার উপরে অ্যাটাক করতে থাকে। হাতাহাতির এক পর্যায়ে পড়ে যায় আর ওর মাথাটা ফেটে মারা যায়। এখানে অনেক সময় ধরে হামজা এসেছিল কিন্তু বাইরে বের হচ্ছিল না। এই ব্যাপারটা নোটিশ করে আলম আর চলে আসে বাথরুমের মধ্যে। তখন হামজা ওকে সবকিছু খুলে বলে। এগুলো শুনে আলম বলে, আমার সময় এতদূর পর্যন্তই ছিল। আর হামজাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তারপর ওখানে একটা গুলি চালায়। ততক্ষণে হামজা সেখান থেকে পালিয়ে গেছে আর সব লোকজন এসে উপস্থিত হয়ে সেই জায়গায়। আলম এখানে এমন একটা দৃশ্য ক্রিয়েট করেছিল যে সবাই এখন মনে করবে যে পিন্ডাকে সেই মেরেছে। তারপর পুলিশ সেখানে চলে আসে এবং ধরে ফেলে। আলমকে আর বলতে থাকে যে আলম হয়তোবা ইন্ডিয়ার এজেন্ট। এগুলো নিয়ে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে সেই রুমের মধ্যে চলে আসে হামজা আর ওর বন্দুকের সবগুলো গুলি খালি করে দেয় আলমের উপর। আর বলতে থাকে, তোর এত বড় সাহস, হামজার বাড়িতে এসে তুই হামজার গেস্টকে মেরে ফেলেছিস। এটা বলে সেখান থেকে ওকে মেরেই চলে যায়। চলে যাওয়ার সময় রিজওয়ানকে বলে যায়, এই কাফেরদেরকে জ্বালিয়ে দিস। আসলে যারা মারা গেল তারা দুজনেই তো হিন্দু এবং হামজার খুবই আপন। এজন্য সে এমনভাবে ওদের জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিল যাতে ওদের শেষ কার্যটাও ঠিকঠাকভাবে হয় আর কোনো সন্দেহ না আসে ওদের উপর। তবে এসপি ওর উপর সন্দেহ করে বসে। আসলে হামজা যখন প্রথমে এসেছিল তখন থেকেই এসপি ওর উপর সন্দেহ ছিল। তখন এসপি বলে, আলমের দোকানে আগে কাজ করতো হামজা। তারপর রহমানের সাথে দেখা করে। ধীরে ধীরে সে এতটা দূরে এসেছে, আমার তো মনে হচ্ছে যদি আলম ইন্ডিয়ার সাথে মিলিত হয়ে থাকে তাহলে হামজাও কোনো না কোনোভাবে ইন্ডিয়ার সাথেই জড়িত। ওর উপরে প্রথম দিন থেকে আমার সন্দেহ ছিল। এজন্য ভালো করে নজর রাখবি ওর উপর।
জানালা দিয়ে কথাগুলো শুনে ফেলে হামজার বউ ইয়ালিনা। এটা শুনে ওর খানিকটা সন্দেহ হয় আর নিজের ঘরে এসে খোঁজাখুঁজি করতে শুরু করে। হামজার সকল সিক্রেট জিনিসগুলো বের করে এবং একের পর এক দেখতে থাকে। সে একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে থাকা ইঙ্কের বোতলটা ভেঙে যায়। ওই কালিটা আবার সকল পাতাগুলোতেই ছড়িয়ে পড়েছিল আর ধীরে ধীরে নামগুলো বেশি ওঠে। এই ব্যাপারটা দেখে ইয়ালিনার আর বুঝতে বাকি থাকে না যে ওর স্বামী হামজা আসলেই ইন্ডিয়ার এজেন্ট। ইয়ালিনা গিয়ে হামজার সামনাসামনি হয়, বলতে থাকে, তুমি ইন্ডিয়ার এজেন্ট, আমাদের দেশের জন্য তুমি একটা ভয়ঙ্কর বিপদ, আর এতদিন ধরে তুমি আমার সঙ্গে নাটক করেছিলে। তখন হামজা বলতে থাকে, আমি তোমাদের দেশের সাধারণ মানুষের বিপক্ষে নই, আমি ওই মানুষদের বিপক্ষে যারা সব জায়গাতেই গিয়ে ঝামেলা সৃষ্টি করে, যারা ইন্ডিয়াতে গিয়ে গোলমাল তৈরি করে, এমনকি পাকিস্তানেও। তারপর হামজা কিছু মানুষের নাম বলে এবং জানায় এরা ইন্ডিয়া এবং পাকিস্তান দুই জায়গাতেই তাণ্ডব চালায়, এরা দুই দেশের জন্যই ক্ষতিকর, তো এদেরকে আমি কোনোভাবে বাঁচতে দেবো না। এখন সিদ্ধান্ত তোমার, আমাকে যদি তুমি বিশ্বাস করো তাহলে ভালো, আর যদি বিশ্বাস না করো তাহলে বাইরে গিয়ে তুমি সবাইকে বলে দিতে পারো যে আমি ইন্ডিয়ার এজেন্ট। তখন ইয়ালিনা কাঁদতে কাঁদতে বলে, আমার বাচ্চাদের যেন কিছু না হয়। আর একটা কথা, এসপি আসলামের কিন্তু তোমার উপরে সন্দেহ হয়েছে, ও কিন্তু তোমাকে ছাড়বে না। এই কথাটা শুনে হামজা চলে আসে বন্দুক বানানো সেই লোকটার কাছে। সেখানে এসে ওনাকে জানায়, এসপি আসলামই কিন্তু আপনার নাতিকে মেরে ফেলেছে, আপনি কি ওর উপরে বদলাটা নিতে চান? যদি চান তাহলে সুযোগ করে দেব আমি। যে রাস্তা দিয়ে সবসময় এসপি আসলাম যাতায়াত করে সেখানে তাকে মারা হবে। আর ওদের এই অপারেশনের জন্য ওই দিনটাই চুজ করা হয় যেদিন উজাইরকে আনা হবে পাকিস্তানে। এজন্য হামজা এসপি আসলামকে কল দেয় আর বলে, উজাইরকে আপনি ধরে আনার সময় ওই পুল দিয়ে নিয়ে আসেন। এই পুলে কিন্তু উজাইর কাছের লোকজনেরা সবাই অপেক্ষা করবে, এই জন্য ওই রাস্তাটাই আপনার জন্য বেশি সেফ। তখন এসপি আসলাম ওর এক কাছের লোককে বলে, তুই চলে যা উজাইরকে আনার জন্য, আর আমি যাচ্ছি হামজার সাথে দেখা করতে। আসলাম কোনোভাবে জেনে গিয়েছিল যে হামজা ওকে মারার সকল প্ল্যান পাক্কা করে ফেলেছে। যদি উজাইরকে সে আনতে যায় ওই রাস্তা দিয়ে তাহলে ওর মৃত্যু একদম নিশ্চিত। তবে হামজা অবশ্য প্ল্যান বিও ভেবে রেখেছিল, কারণ সেও খোঁজ পেয়ে গিয়েছিল যে ওর বাড়ির দিকেই আসতেছে আসলাম। তখন হামজা সরাসরি কল দেয় এসপি আসলামকে আর বলে, আমার উপরে আপনার ঘৃণা আর এত রাগ কেন? তখন আসলাম বলে, এটা তো তুই খুব তাড়াতাড়ি জেনে যাবি, আমি আসতেছি তোকে উপরে পাঠানোর জন্য। আসলাম আস্তে আস্তে গাড়িটা নিয়ে আসতেছিল, ঠিক ওই সময় একটা গাড়ি এসে ধাক্কা দেয় আসলামের গাড়িটাকে আর শেষ হয়ে যায় এসপি আসলামের কাহিনী। অন্যদিকে দেখা যায় উজাইরকে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। ওর সাথে দেখা করার জন্য হামজা চলে যায় জেলে। তারপর পাকিস্তানের একটা জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক দেখানো হয়, আসলে এটা ইন্ডিয়াই করেছিল। তারপর দেখা যায় অজয় এসে হামজার সঙ্গে দেখা করে, দুজন একটা সিক্রেট জায়গাতে দেখা করেছিল। তখন হামজাকে অজয় বলে, আলমের সম্পর্কে আমি শুনলাম, শুনে খুবই খারাপ লাগলো। তখন হামজা এতদিন ধরে যা যা ইনফরমেশন কালেক্ট করেছিল সবকিছুই বলতে থাকে অজয়কে। সাথে এটাও জানায় 11,000 কোটি টাকা কিন্তু নেপাল দিয়ে ঢুকে গিয়েছে ইন্ডিয়াতে, যেটা আসলে জাল টাকা। আরও 60,000 কোটি জাল টাকা ঢোকার কথা রয়েছে, এই টাকাগুলো ইউপি ইলেকশনে কাজে লাগানো হবে। তখন অজয় হামজাকে বলে, তোমাকে আমি এখন থেকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলাম। আসলে এই কথাটাই তো হামজা এতদিন ধরে শুনতে চাইছিল। যদি হামজা এখন সবাইকে খতম না করে তাহলে নকল টাকাগুলো ঢোকাতে কোনোভাবেই সে বাধা সৃষ্টি করতে পারবে না। তারপর মোদি এসে বক্তব্য দেয়, 500 টাকা এবং 1000 টাকার নোটগুলো যেগুলো আছে সেগুলো আজকে থেকে ব্যান করে দেওয়া হলো। এই টাকাগুলো ব্যাংকে নিয়ে গিয়ে আপনারা জমা দিবেন, তাহলে নতুন নোট পেয়ে যাবেন। আগের নোট আর কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন না। তারপর সে হামজাকে কল দেয়। তখন হামজা বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সাথে দেখা করতে আসতেছি। আসলে হামজার প্ল্যান তো ছিল ওদের সাথে দেখা করে ওদেরকে জানে মেরে ফেলা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে এবং এক এক করে ওদেরকে মারতে শুরু করে, চোখের পলকে ওদের সবাইকে মেরে ফেলে। এখানে হামজাও তার মিশনটা শুরু করে দেয়, যারাই কোনো না কোনো ঝামেলার জন্য জড়িত তাদের সবাইকেই ধরে ধরে বেছে বেছে মারতে থাকে। এই খবরগুলো আবার পুরো মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। সাথে ছবিগুলো তো আসতেছিল অজয়ের কাছে সবসময়, কিন্তু এই কাজগুলো যে কে করেছে এটা কেউই জানে না, মানে অজয় বাদে পাকিস্তান বা ইন্ডিয়া কেউই জানে না। তারপর আমাদের সামনে চলে আসে সঞ্জয় কুমার, যে আসলে পাঞ্জাবের এসপি। ওকে এটা বলা হয় যে আতিফ আহমেদ নামের একজন এইসব নোটগুলো উঠায় এবং তারপরে উত্তরপ্রদেশে সার্কুলেশন করে। এই খবরটা পাওয়ার সাথে সাথে ওকে ধরে ফেলা হয় এবং জেলে পাঠানো হয়। এরপর আসে জহুর মিস্ত্রির ব্যাপার, যে আসলে একটা হাইজ্যাকের ব্যাপারে জিম্মাদার ছিল। ওকে যখন মারা হচ্ছিল তখন ভিডিও কল দেওয়া হয় অজয়কে। হামজা ওর দিকে বন্দুকটা তাক করে আর মেরে ফেলে। যখন গোটা দেশে এই কাহিনীটা চলছিল যে অজানা কোনো এক ব্যক্তি সবাইকে ধরে ধরে মারছে, ঠিক তখনই দাউদ ইব্রাহিম কল দেয় মেজর ইকবালকে। তখন মেজর ইকবাল আবার কল দেয় হামজাকে আর বলে, দাউদ সাহেবের সঙ্গে আমাদের খুব জলদি দেখা করতে হবে। এবার দাউদ
দাউদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামজা একটা বিষ নেয় তার সাথে, যেটা একটা ভিআইপি ফ্যাসিলিটিতে তৈরি করা হয়েছিল। এই বিষটা আসলে স্কিনের সাথে মিশে যায়, তারপর পুরো ফুসফুসকে আস্তে আস্তে খারাপ করতে থাকে। এদিকে দেখা যায় দাউদ প্ল্যান করছিল যে কখন কি করা যায়, ঠিক তখনই মসজিদের রায়টা চলে আসে। জানা যায় ওইখানে নাকি রাম মন্দির বানানো হবে। এই খবরটাতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় দাউদ, আর বলতে থাকে ওদেরকে এখন একটা শাস্তি দিতেই হবে। এক একজন করে আমরা মানুষ পাঠাবো ওদের এখানে, একদম ওদেরকে পুরো তাবাও করে তারপর ছাড়বো। তারপর মেজর ইকবাল হামজাকে বলে সব জিনিসপত্র তুমি একটা জায়গায় পৌঁছাবে, তারপর ওখান থেকে যাবে আরেকটা জায়গায় এবং সেখান থেকেই হবে হামলা। সব প্রদেশেই সার্কুলেট করে বড় বড় রকমের হামলা করা হবে। এগুলো শুনে বাড়িতে চলে আসে হামজা, আর ইয়ালিনার হাতে একটা পাসপোর্ট ধরিয়ে দেয়, সাথে বলে কালকে আমি বড় মাপের একটা কাজ করতে যাচ্ছি, সেটা করে এসে আমরা তিনজন দেশে ফিরে যাব, এই পাসপোর্টটা তুমি তোমার কাছে রাখো। ওরা যখন এইসব কথাবার্তা বলছিল ঠিক তখনই ঘরের বাইরে দাঁড়িয়েছিল এসপির একজন খাস লোক। সে বুঝতে পারে যে ইয়ালিনা হয়তোবা সবকিছুই জানে। এদিকে হামজা গিয়ে বন্দুক আর গোলাবারুদ রেডি করতে থাকে, কারণ কালকেই সে প্ল্যান করেছে যে মেজর ইকবালকে উড়িয়ে দেবে। মেজর ইকবাল আগামীকালকে যে জায়গাতে থাকবে ওখানে গিয়ে ওকে খতম করার প্ল্যান বানিয়ে ফেলেছে। অন্যদিকে দেখা যায় হামজার বাড়িতে চলে আসে ওই পুলিশ অফিসারটা, আর ইয়ালিনার বাচ্চার উপরে বন্দুক তাক করে, সাথে জানতে চায় হামজা আসলে কে, সে কি ইন্ডিয়ার এজেন্ট। এই পরিস্থিতিতে ইয়ালিনা কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। একদিকে তার ভালোবাসা স্বামী আর অন্যদিকে তার প্রাণপ্রিয় বাচ্চা, কাকে সে বাঁচাবে। শেষমেশ একটা মায়েরই জয় হয়। ওই পুলিশ অফিসারটাকে হামজা সম্পর্কে সকল তথ্য দিয়ে দেয়, সাথে সাথে সে এই সকল খবরগুলো মেজর ইকবালকে জানিয়ে দেয়। আসলে হামজাকে আপনারা এত ভালো মনে করেছেন, কিন্তু সে এতটা ভালো নয়, সে একজন ইন্ডিয়ার এজেন্ট। এখন ওর সাথে কি করবেন সেটা আপনি ভালো জানেন। এই কথা শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় মেজর ইকবাল, আর একটা প্ল্যান করে ফেলে যে কিভাবে হামজাকে মারা যায়। মেজর ইকবালের সাথে অনেকগুলো লোক সেখানে উপস্থিত ছিল। সেই ডেলিভারিটা হওয়ার পরে টাকাগুলো ট্রান্সফার করে দেওয়া হয়। আসলে টাকাগুলো আসল ছিল না। এটা দেখে রেজওয়ানের আর বুঝতে বাকি থাকে না যে কোনো একটা ঝামেলা তো রয়েছে। এর মধ্যেই হামজাকে ওরা সবাই মিলে ঘিরে ফেলে। তখন মেজর ইকবাল ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, তুই কি জানিস যেখানে অ্যাটাক করা হয় সেই জায়গাতে আমি কারো একজনের সাথে ফোনে কেন কানেক্টেড থাকি? হামজা বলে যে কেন আবার? আপনি হয়তো ডিরেকশন দেন ওদেরকে। মেজর ইকবাল আবারও একটা অট্ট হাসি দিয়ে বলে, আমার তোদের আওয়াজ শুনতে মজা লাগে। তারপর আস্তে আস্তে আগাতে থাকে হামজার দিকে, গিয়েই হামজার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। হামজার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। কোনো মতে হামজা নিজেকে ছাড়িয়ে নেয় আর হাসতে হাসতে বলে, আমারও অনেক মজা লাগে যখন তোর মতো লোকেরা চিল্লাচিল্লি করে। তারপর দেখা যায় ওই বন্দুক ডিলারের লোকজন ঘিরে ফেলে পুরো এলাকাটাই। ওরাই এখানকার পুলিশের ড্রেস পরেছিল যেন কেউ ওদেরকে সন্দেহ না করে। আর এখানে যে বন্দুকের ডিব্বাগুলো দেওয়া হয়েছিল সবগুলাতে বুম লাগানো ছিল। রেজওয়ানকে একটা টাইম বলে দেওয়া থাকে যে সময়টাতে ওকে ট্রিগারটা চাপতে হবে। আর সাথে সাথেই বড় মাপের ধামাকা। হামজা সহ সেখানে থাকা অনেকে আহত হয়ে যায়। তবে কোনোভাবে বেঁচে চলে আসে হামজা। তারপর অন্য টিমের যারা বেঁচে গিয়েছিল তাদেরকে মারতে শুরু করে। এক পর্যায়ে গিয়ে ধরে মেজর ইকবালকে। দুজনকে দেখে মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই। তারপরেও অনেক চেষ্টা করে মেজর ইকবালকে আহত করে ফেলে। তারপর একটা পেট্রোলের ট্যাঙ্কির মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে শুদ্ধ জ্বালিয়ে দেয়। এই কাজটা শেষ করার পরেই হামজা কল দেয় ইয়ালিনাকে আর বলে, ভালোবেসে একটাবার আমার নাম নাও তো। তখন ইয়ালিনা সুন্দর করে বলে হামজা। এটা শুনে খুশি হয় হামজা, কিন্তু ইয়ালিনাকে বলে এটা আমার আসল নাম নয়, আমার আসল নাম জাসকিরাত সিং। এটা শুনে খানিকটা হাসি দেয় ইয়ালিনা। তারপর নিজেকে সারেন্ডার করে দেয় হামজা পুলিশের কাছে। পুলিশ ওকে ধরে নিয়ে গিয়ে অনেক মারধর করতে থাকে। দেখা যায় আইএসআই এর একটা নতুন অফিসার এসেছে, লেফটেন্যান্ট জেনারেল শামসেদ আহমেদ। সে তখন বলতে থাকে ওকে এতটা পরিমাণ অত্যাচার করো যেন সবকিছু কবুল করে নেয়। তখনই দেখা যায় ওর কাছে অজয় সান্যালের কল আসে। ফোনটা ধরার পর অজয় বলে, কি অবস্থা, তুমি ভালো আছো তো? আমার একটা ছেলে আছে তোমার কাছে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিও। সকাল হওয়ার আগেই ওকে মারগুলা হিলসের কাছে ছেড়ে যাবে। তখন সে গিয়ে একটা প্রাইভেট জেটে উঠবে আর উড়ে চলে আসবে আমার দেশে। তখন আহমেদ হাসতে হাসতে বলে, তোমাকে আমি সাহায্য কেন করব? তোমার দেশকে তো আমি উল্লঙ্ঘ করতে চলেছি। কিন্তু অজয় তখন বলে ওঠে, আমি ভালো করে কথাবার্তা গুছিয়ে বলতে পারি না। তোমাকে আমি ছোট্ট একটা গল্প শোনাই। ৩ মাস আগের কথা, তোমাদের মধ্যকার একজন লোক ইসরায়েলি বাহিনীর সঙ্গে মিলে গেছে আর তোমাদের দেশের নিউক্লিয়ার ওয়েপেনের কোনো একটা অংশ বিক্রি করে দিয়েছে, যেটা পাকিস্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দুশ্মন দেশের সঙ্গে যদি তোমরা হাত মেলাও তখন কি তোমাদের নিজের মানুষেরা তোমাদেরকে ছেড়ে দিবে? আমার কথা মতো যদি তুমি না চলো তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবে। প্রমাণস্বরূপ তোমার কাছে আমি ছবি এবং ভিডিও দিচ্ছি। আজ সকালের মধ্যে যদি আমি আমার ছেলেকে আমার দেশে না পাই তাহলে কিন্তু তোমার ঝামেলা আছে।
কিন্তু পুরো নিউজ মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে ইন্ডিয়ার একজন এজেন্ট ধরা পড়েছে। এখন এটার জন্য কি করবে? তখন হামজা একটা বুদ্ধি দেয় আর বলে, এই দিনটার জন্যই উজায়েরকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। আমার উপরে যে এলিগেশন গুলো ছিল সবগুলো উজায়ের মাথায় লাগিয়ে ওকে মানুষের সামনে পেশ করেন। তাহলে এই সমস্যার সমাধান। তারপর দেখা যায় হামজাকে ওই হিলসটার কাছে পৌঁছে দেওয়া হয়। হামজা একটা গাড়ির ভেতরে গিয়ে বসে আর খেয়াল করে দেখতে পায় সেখানে বসে আছে জামাল জামিলি। এটা দেখে তো অনেকটাই শক খেয়ে যায় হামজা। আসলে হামজাকে যখন এখানে পাঠানো হয়েছিল তখন অজয় ওকে বলেছিল, পাকিস্তানে আমাদের একজন এজেন্ট আছে অনেক বছর ধরে। হয়তোবা তার সঙ্গে তোমার কখনো দেখা হবে না। হয়তোবা তোমার সম্পর্কেও সে কিছু জানতে পারবে না। কিন্তু পেছন থেকে সে তোমাকে সাহায্য করতেই থাকবে। আসলে সে আর অন্য কেউ নয়, সেটা ছিল জামাল জামিলি। তখনই দেখা যায় সবসময় জামাল হামজার পিছনের ছায়ার মতো থাকতো। সব পরিস্থিতি থেকেই হামজাকে বাঁচানোর চেষ্টা করত। আর প্রত্যেকটা খবরই সে এপার ওপার পারাপার করত ৪৫ বছর ধরে। এই কাহিনীটা যখন হামজা জানতে পারে তখন সে তো একদম অবাক হয়ে যায়। তারপর হামজা ওর কাছে জিজ্ঞাসা করে, ইয়ালিনা আর আমার বাচ্চার কি খবর? এটা শুনে জামালি বলে, ওদেরকে তোমার ভুলে যাওয়াই ভালো। এটা তোমার জন্য ভালো এবং ওদের জন্য ভালো। হামজা চলে যাওয়ার সময় একটা কথা বলে, আমার শুধু একটাই আফসোস, আমি দাউদকে মারতে পারলাম না। তখন জামালি হেসে উঠে আর ওকে একটা ছবি দেখায় যে সময়টা দাউদ ইয়াং ছিল। জামালিরাও তখন ইয়াং ছিল। ওই ছবির মধ্যে মেজর ইকবালও উপস্থিত ছিল। হামজা ওর হাতে যে বিষটা নিয়ে গিয়েছিল সেদিন দাউদের সঙ্গে দেখা করার জন্য ওই একই বিষ হাতে মাখিয়ে জামালিও গিয়েছিল ওর সঙ্গে দেখা করতে। সাথে সে আরো বলে, ওকে একবারে কেন মারবো, ওকে তিলে তিলে এভাবেই মারবো। এই সকল কাহিনী জানার পরে হামজা ওখান থেকে ফ্লাই করে এবং নিজের দেশে এসে পৌঁছায়। এখানে এসে সে অজয়ের সাথে দেখা করে। তখন অজয় ওকে বলে, তোমার পুরনো জীবনের সবকিছু ভুলে যেতে হবে। আজকে থেকে তোমার নতুন জীবন শুরু। তুমি তোমার পুরনো জীবনে কারোর সাথে আর মিলতে পারবে না। দেখা যায় কিছুক্ষণ পরেই হামজা তার বউ এবং বাচ্চার ছবিটা পুড়িয়ে ফেলে। এভাবেই কেটে যায় কিছুদিন। হঠাৎ করে একদিন অজয়ের কাছে খবর আসে হামজাকে ওর কামরাতে পাওয়া যাচ্ছে না। আসলে সে তার ব্যাগপত্র গুছিয়ে ট্রেনে করে তার গ্রামে চলে এসেছিল নিজের পরিবারের সাথে দেখা করার জন্য। সে এসে দেখতে পায় ওর পরিবার ওকে ছাড়াই ভালো আছে। যদি হামজা এখন ওদের জীবনে আবার ফিরে আসে তাহলে ওদের ঝামেলা হয়তোবা আরো বেশি বেড়ে যাবে। এতদিন হামজা কোথায় ছিল বা কিভাবে সে আবার ফিরে আসলো, ওদের কাছে এগুলো সব প্রশ্ন উঠে আসবে একে একে। এ কারণে নিজের পরিবারের সাথে দেখা না করেই জাসকিরাত সেখান থেকে চলে যায় আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি জানাতে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।